আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন মাম্পি ঘোষ। তিনি একজন সার্টিফাইড প্যারালিগাল। শুরুতে আমরা তার সাথে কথা বলতে চাই। আমাদের এই অনুষ্ঠানে আমরা মূলত কথা বলি যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ে। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, নমস্কার। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে এখন নেট দুনিয়ায় বেশ তোলপাড় গ্রিন কার্ড মেমো, এই ব্যাপারটি কি এবং কেন এত তোলপাড় এ নিয়ে? There is a reason because কিছুদিন আগেই এই মেমোটা বের হলো। আর মেমোটাতে এমন কিছু একটা নতুন কিছু ছিল না। হিস্টোরিক্যালি এই জিনিসটা অনেক আগের থেকেই কিন্তু প্র্যাকটিসে, যে আপনি যদি ইন্টেনশন আপনার থাকে B1 B2 ভিজিট করার জন্য, দেন আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গ্রিন কার্ডটা এখানে থেকে ফাইল করতে পারবেন না। আর এর জন্য লয়াররা কী করতো, যে 90 ডেজ পরে আপনি গ্রিন কার্ডটা ফাইল করুন বলে অ্যাডভাইস করতেন, বা 90 ডেজের পরে আমরা ফাইলটা করতাম। এটা লুপ হোলের মতন ছিল। কিন্তু এই জিনিসটাকে ইউএসসিআইএস নিজেদের মধ্যে, যারা এমপ্লয়ি ইউএসসিআইএস এমপ্লয়ি, ওনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিল যে এই জিনিসটাকে এখন একদম কড়াকড়ি হিসাবে দেখা হবে। কেস বাই কেস ইউ হ্যাভ টু রিয়েলি লুক স্ট্রিক্টলি অ্যান্ড মেক শিওর যে যার ইন্টেনশন এই দেশে ঘোরাঘুরির জন্য ছিল, F1 পড়াশোনা করার জন্য ছিল, একদম ছোট সময়ের জন্য কাজের জন্য, যেরকম P3 ভিসা আর্টিস্টদের জন্য, ইভেন H1B L1 O1 ভিসা ছোট সময়ের জন্য কাজের জন্য। সো ইন্টেনশন দেখে দেখে ওদেরকে কেসটা যদি গ্রিন কার্ড ফাইল করে থাকে কেউ, তো কেসটা ডিনাই করা হবে না অ্যাপ্রুভ করা হবে, এটা যেন মধ্য নজর রাখা হয়। এই জিনিসটা একটা ইনস্ট্রাকশন ছিল, এইটা মেমোতে লেখা ছিল। নতুন কিছু না, পুরানো জিনিসটাকে একটু রিভাইভ করা হয়েছে। সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে যারা গ্রিন কার্ড আবেদন করবে তারা আবেদন করে চলে যেতে হবে। এই জিনিসটা একটু কনফিউজিং, আর ইন্টারনেটে এই জিনিসটাকে খুব একটু বেশি আগুনে একটু ঘি দিলে যা হয় ওই জিনিসটা করা হয়েছে। মানুষকে একটু ভয় পাওয়ানোর অবস্থা সৃজনা করা হইলো যে এখন চলে যেতে হবে বিকজ ইউ ক্যান নট ফাইল। বাট নো, লেখাই আছে যখন এই জিনিসটা বের করলো মেমোতে, দে অলরেডি সেড এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস। সো এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস কুড বি ইয়োর হেলথ ইস্যুস, কুড বি ইয়োর ফ্যামিলি টাইজ, ঠিক আছে, কুড বি ইয়োর সিচুয়েশন। ফর এক্সাম্পল, আপনি B1 B2 এখানে এসেছেন, অ্যান্ড দেন there is a delivery of your baby. So immediately you cannot return, but you have to have a situation where you are allowed to file for your adjustment of status. Then that could be your extraordinary circumstances. Right. So USCIS এটা বলতেছে না যে you cannot apply. You cannot apply, এটা বলতেছে না। যদি আনসার ফেভারেবল থাকে তাহলে কেসটা অ্যাপ্রুভ করো, যদি আনসার ফেভারেবল না থাকে তাহলে কেসটা ডিনাই করতে পারো, এটাই শুধু বলা হয়েছে। তো যারা অ্যাপ্লাই করে আমেরিকায় থাকা শুরু করে তখন থেকেই, তো তাদের ক্ষেত্রে কি এখন নতুন কোনো সিদ্ধান্ত হলো যে তাদেরকে চলেই যেতে হবে? নো, আই নো এই জিনিসটা খুব মানুষ বলা শুরু করছে যে উইথড্র ইউর কেস, লিভ। আমি তো লয়ার না, দিস ইজ নট মাই লিগাল ওপিনিয়ন, দিস ইজ, আমি শুধু একটা ইনফরমেশন এই শোতে শেয়ার করতেছি যে আমার লয়াররা যা বলতেছে যে কেস উইথড্র করে যাওয়াটা জরুরি নাই। ইউ জাস্ট ওয়েট ফর ইউর ভিসা ইন্টারভিউ, গ্রিন কার্ডের ইন্টারভিউটা। অবভিয়াসলি অফিসার এই জিনিসটা জিজ্ঞাসা করবে যে ইউ সেড you are here for 30 days tourist visa visit করার জন্য, দেন কেন ফাইল করছো? সো ইউ হ্যাভ টু হ্যাভ আনসার, ডেফিনেটলি ইউ হ্যাভ টু। সেক্ষেত্রে কি সে এই যে তার B1 B2 তে এসে সে যে মিনিমাম 6 মান্থ থাকার যে ব্যাপারটি ছিল, সেটা তাহলে সে চাইলে এখনও সেই একইভাবে থাকতে পারবে? সে এসে যদি গ্রিন কার্ডের জন্য এখানে আবেদনও করেন কোনো ক্যাটাগরিতে, তো সেই ক্ষেত্রেও তো সে এই 6 মাস স্টে করতে পারবে চাইলে? ইয়েস, হ্যাঁ। বাট এই 6 মাসের পরে সে আর স্টে করতে পারবে না, ব্যাপারটি কি এরকম? যখন কেউ B1 B2 তে এন্ট্রি করে, একটা মিনিমাম ডেট থাকে, 6 মান্থস, 3 মান্থস, 1 মান্থস, 1 উইক, আপ টু দ্য অফিসার এন্ট্রি কত দিনের জন্য দিবে। সো ওই এন্ট্রির সময়তে ইউ হ্যাভ টু লিভ উইদিন দ্যাট টাইম। ইউ হ্যাভ দ্যাট অপশন অ্যাভেলেবল যে গ্রিন কার্ড ফাইল করা যাবে
then still you can apply. But if you don't have any option to apply for a green card, then you should go back within that time limit. ওকে, আমরা একটু ভিসা বুলেটিন আসতে চাই। নতুন আচ্ছা, ভিসা আচ্ছা। বুলেটিন রিলিজ হয়েছে 2026 জুনের। Yes. তো এতে আসলে কি কি পরিবর্তন I'm এসেছে? actually very happy with জুন মাসের ভিসা বুলেটিন নিয়ে, কারণ সবচেয়ে ভালো কথা হয়েছে যে there is a wait time. সিটিজেন, যারা সিটিজেন তাদের ফ্যামিলির জন্য গ্রিন কার্ড যদি আবেদন দেওয়া থাকে তো there is একটু দ্রুত হয়, একটু তাড়াতাড়ি হয়। কিন্তু অপোজিট হয়েছে এবার if you are a green card holder, then you can apply for your family and they can file concurrently. মানে এখানে থাকা অবস্থায় বা একসাথে ফাইল করা যাচ্ছে, I-130 গ্রিন কার্ড একসাথে করা তো যাচ্ছে। আগে তো সিটিজেন হওয়ার পরে আবেদন করতে পারতো, বিষয়টা এমন নাকি No, that গ্রিন is কার্ড not- হলেই সে করতে পারতো? আগে এরকম ছিল, কারেন্ট ছিল না, তাই জন্য ইউ হ্যাভ টু হ্যাভ অ্যানাদার নন ইমিগ্রেন্ট ভিসা। সো ফর এক্সাম্পল, ইফ আই এম আ গ্রিন কার্ড হোল্ডার আর আমি যদি আমার হাজব্যান্ডের যদি ফাইল করতে চাই, আগেরকার কথা বলতেছি, 1 মাস আগেরও কথা, তো আমার হাজব্যান্ড যদি এখানে থাকে আর আমি যদি ওনার জন্য অ্যাপ্লাই করতে চাই, বিকজ দ্য ওয়েট টাইম ওয়াজ 2-3 ইয়ার্স 4-5 ইয়ার্স, ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট ওয়েট টাইম ছিল, রাইট? বাংলাদেশের ক্ষেত্রে 3-4 বছর ওয়েট টাইমটা ছিল। সো 3-4 বছর ওনার যদি এখানে থাকতে হয় তো ওনার অন্য একটা কিছু ভিসা লাগে, F1 বা O1 বা H1 কিছু একটা লাগবে। রাইট। কিন্তু এই জুন মাসে এটা দরকার নাই। ওনার I-130, ওনার গ্রিন কার্ড, ওনার ওয়ার্ক পারমিট, ওনার ট্রাভেল সব কিছু একসাথে ফাইল করা যাচ্ছে। ফাইল করা গেলে সেটা কি আগের মতো প্রসেসটা কি একটু লেন্দি হবে নাকি এটা দ্রুত সমাধান করে দিবে এই জন্য করা? আই ডোন্ট নো দ্রুত হবে কি হবে না, বাট অ্যাটলিস্ট কনকারেন্টলি ফাইল করা যাচ্ছে। ওনার অন্য একটা ভিসা, নন ইমিগ্রেন্ট ভিসা, এটা স্ট্যাটাসটা মেনটেন করার দরকার নাই। হি ক্যান অ্যাপ্লাই অ্যান্ড উইদিন ফিউ মান্থস আই থিঙ্ক ওনার গ্রিন ওয়ার্ক পারমিটটা চলে আসবে, সোশ্যাল সিকিউরিটিটা চলে আসবে। সো ইটস এ গুড নিউজ ফর, আর এটা শুধু বাংলাদেশিদের জন্য না, যে কোনো দেশেরই লোক হোক, যদি গ্রিন কার্ড আছে, নিজে যদি গ্রিন কার্ডের হোল্ডার থাকে, দেন ওনার ফ্যামিলির জন্য উনি ইমিডিয়েটলি ফাইল করতে পারবে। এইটা কি ভাবছেন আপনি? এটা জুন মাসে শুরু করা যাবে হয়তো। না, এই মাসেই এটা শেষ হয়ে যাবে নাকি এটা চলমান থাকবে এই সুবিধাটা? নো, এগুলো কিছু থাকে না, অনেক সময় যেন এটা থাকে না। এটা নর্মালি 1-2 মাস পর্যন্ত থাকে ম্যাক্সিমাম। কোনো সময় আমরা পাস্টে দেখেছি যেটা শুধু 1 মাস, 2 মাস বা 3 মাস লাস্ট করে, তারপরে আবার এটা সরে যায়। So people should take advantage of this opportunity. But this is very contradictory. You see, 10 দিন আগে মেমোতে বললো যে আপনি এখানে থেকে গ্রিন কার্ডটা ফাইল করতে পারবেন না, right? There is extraordinary circumstances. Right. But then within a week you issue June visa bulletin আর ওখানে লেখা আছে যে সব দেশের জন্য গ্রিন কার্ড হোল্ডাররা ফাইল করতে পারবে। So এখন people কোন সিদ্ধান্তটা নেবে? I think they should go for it. I think they should মানে apply. সর্বশেষ যে বুলেটিন আসছে সেই অনুযায়ী হ্যাঁ, তাদের ভিসা বুলেটিন অনুযায়ী এটা এই অপরচুনিটিটার আই থিঙ্ক দে শুড রিয়েলি ইউটিলাইজ দিস অপরচুনিটি। সো আপনি দর্শকদের জন্য কি একটু স্পষ্ট করে এই দুইটা ব্যাপারে সহজ করে একদম সাধারণ মানুষ, অর্থাৎ আপনি জানেন যে অভিবাসী যারা, তারা কিন্তু অত বেশি জানে না আইনটা বা তাদের ল নিয়ে অত পড়াশোনা নাই, তো তাদের জন্য একটু সহজ করে বলবেন যে মেমো এবং এই ভিসা বুলেটিনের যে সিদ্ধান্তগুলো আসলো সেক্ষেত্রে তাদের আসলেই কি করা উচিত এই মুহূর্তে? মেমোকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, সেটাই আমি বলবো। আর এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। গ্রিন কার্ডের ব্যাপারে 90 ডেজ রুল আগেও ছিল। আপনি যদি B1 B2 তে এখানে আসেন, আপনার ইন্টেনশন যদি এখানে শুধু ঘোরার জন্য, বেরু করার জন্য আসবেন আপনি, আর আপনি হঠাৎ করে গ্রিন কার্ড ফাইল করবে, এটা আগেও বন্ধ ছিল, এটা এখনও নাই। সো ডেফিনেটলি নিজের একটা ভালো লয়ারের কাছে যান, লয়ারের সাথে কথা বলে কবে জিনিসটা ফাইল করা উচিত এটা করা দরকার। আর অ্যাট দ্য সেম টাইম যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন তারা সিটিজেন, আমার কবে সিটিজেনশিপ হবে তারপরে আমি ফাইল করব, এটা জিনিসটা নিয়ে কোনো ওয়েট করার দরকার নাই। যেহেতু আপনার কাছে অপরচুনিটি আছে যে আপনি অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার আপনি আপনার ফ্যামিলির জন্য পিটিশনটা করতে পারবেন, দেন আই থিঙ্ক ওনাদের এই সুযোগটা নেওয়া উচিত আর অ্যাপ্লাই করাটা উচিত। আর ধরো পরে যদি সময় হয়ে যায় অ্যান্ড দেন আপনি যদি সিটিজেনশিপের জন্য যদি এলিজিবল হয়ে যান, দেন ওয়ান্স ইউ বিকাম আ সিটিজেন, দেন আপনি অফকোর্স আপডেট উইথ দ্য USCIS দ্যাট আই এম অলরেডি আ সিটিজেন অ্যান্ড মাই কেস ইজ স্টিল পেন্ডিং। এটা করাটা আই থিঙ্ক উচিত। বাংলাদেশিদের ক্ষেত্রে এখন কোন কোন ক্যাটাগরিতে সে অভিবাসী হিসেবে আবেদন করতে পারে?
যুক্তরাষ্ট্রে? বাংলাদেশিরা ফ্যামিলি বেস পিটিশন ইজ স্টিল অন, এটা কোনোদিন বন্ধ হয় নাই। রাইট নাও দ্য প্রবলেম উইথ দ্য EB1 ইজ আপনি যদি EB1 করতে চান, কেউ যদি এখানে এখন B1 B2-তে যদি আসেন অ্যান্ড দেন EB1 করে যে ইমিডিয়েটলি গ্রিন কার্ডটা নেওয়া, আই থিঙ্ক ইট কুড বি লিটল বিট স্কেচি অর একটু ট্রিকি হতে পারে বিকজ অফ দিস মেমো। কারণ আপনাকে বলা যেতে পারে যে you don't have extraordinary circumstances, you could আপনি বাংলাদেশে থেকেই আপনি EB1টা করে আপনার যখন ডেট আসতো তখন আপনি নিজের ফ্যামিলি সহ EB1টা নিয়ে গ্রিন কার্ড নিয়ে আসতে পারেন। যেরকম আমাদের অফিস থেকে অনেক এক্সট্রাঅর্ডিনারি ক্লায়েন্ট যারা টিভিতে কাজ করেন, যারা নিউজে কাজ করেন, যারা মুভি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মোস্ট অফ দেমরাই ওখানে থেকেই আমি সাজেস্ট করতাম যে আপনি নিজের বাসায় থেকে মাছ ভাত খেয়ে গ্রিন কার্ডটা আবেদন দিন অন দ্য বেসিস অফ EB1। মানে বাংলাদেশে বসেই তারা এই আবেদনটা করতে পারছে। ইয়েস। আর যখন ডেটটা আসে এমবেসিতে, ইন্টারভিউ ডেটটা, তখন নিজের ফ্যামিলিকে নিয়েই EB1 গ্র্যান্টি হিসেবে হোল ফ্যামিলির গ্রিন কার্ড সহ এখানে আসতে পারেন। এই জিনিসটা এখনও অ্যাক্টিভ আছে। বাট সিচুয়েশন ইজ যে এখন বাংলাদেশ এই মুহূর্তে 75 কান্ট্রিজের লিস্ট আছে ভিসা পজে, বাংলাদেশ এখনও ওই লিস্টে আছে, ওটা লিফট করা হয়নি। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। তার মানেটা হলো যে ইভেন ইফ ইউ গেট আপনার EB1টা অ্যাপ্রুভ হতে পারে, আপনি এক্সট্রাঅর্ডিনারি আর্টিস্ট বা আপনি একটা এক্সট্রাঅর্ডিনারি সিঙ্গার, আপনি একটা এক্সট্রাঅর্ডিনারি জার্নালিস্ট, এটা তো প্রুভ হয়ে যাবে, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু আপনার ভিসার ডেটও আসবে, আপনি ভিসাও পাবেন, কিন্তু আপনার কাছে পাসপোর্টটা কবে আসবে এটা আমরা এখন প্রেডিক্ট করতে পারছি না, বিকজ বাংলাদেশ ইজ স্টিল অন দ্য 75 কান্ট্রিজ। তো সেই ক্ষেত্রে আমরা সম্প্রতি দেখলাম যে বাংলাদেশ দূতাবাস বলছে যে তারা এই ধরনের প্রসেসিং 2 দিনের মধ্যে ফ্যামিলি গ্রিন কার্ডের ক্ষেত্রে বা এই ধরনের ইস্যুতে, অর্থাৎ ভিসা ইস্যুতে 2 দিনের মধ্যে সমাধান করে দিবে। এটা আসলে ব্যাপারটি কি? আচ্ছা, আই থিঙ্ক এটা আরেকটা মিসকমিউনিকেশন হয়ে গেল এখানে। কারণ ঢাকা এমবেসি বলতেছে যে US এমবেসি ইন ঢাকা বলতেছে যে জুন 1 থেকে আমরা এফেক্টিভলি এটা 2 ডে প্রসেসিং টাইম এটা হবে। এটা বলতেছে না যে 2 দিনের মধ্যে সবাইকে নাও ভিসা নাও, এটা বলতেছে না কিন্তু। সো এই 2 ডেজ প্রসেসিং টাইমটা কি আসলে? তো আমি যখন পড়লাম এই জিনিসটা ওনাদের ওয়েবসাইটে, ওরা লিখতেছে যে প্রথম দিন অ্যাজ পার দ্য NVC রিকোয়ারমেন্ট যা ডকুমেন্টস বলছে ওই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে, প্রথম দিন ওইটা হবে, বা সেকেন্ড দিনে কি হবে, যাই হোক 2 দিনের মধ্যে আপনার দুইবার যেতে হতে পারে, বা 2 দিনের মধ্যে জিনিসটা ওরা ফাইনালাইজ করবে, এটা বলতেছে। কিন্তু ভিসা দিবে 2 দিনের মধ্যে, এটা কিন্তু বলতেছে না। আচ্ছা, ওরা খালি প্রসেসিং টাইমটা 2 দিন লাগাবে এখন থেকে বলতেছে। তো সেটা কি আসলে যারা এই অভিবাসী প্রত্যাশী তাদের জন্য কি ব্যাপারটি ভালো হলো নাকি? আমি এটা বলবো না যে ভালো হইলো বা খারাপ হইলো, ইটস জাস্ট দ্য প্রসেস। এখন ঢাকা এমবেসি এটা করতেছে। আমি একটু আগে আমার একজন ক্লায়েন্টের সাথে কথা বললাম, কারণ ওনার ফ্যামিলির যখন পজটা শুরু হলো তখন ওনার ফ্যামিলির ইন্টারভিউটা হয়েছিল
অ্যান্ড দে সেড কি আপনার পাস, ফুল ফ্যামিলি অ্যাপ্রুভ, কিন্তু আপনাকে পাসপোর্টটা দিতে পারছি না বিকজ আপনারা পজে আছেন। তো আমি ওনাকে ফোন করে বললাম আচ্ছা সব বাংলাদেশি নিউজরা তো বলতেছে যে ঢাকা এম্বাসি নাকি 2 দিনের মধ্যে সবাইকে ভিসা দিয়ে দিল, তো আপনার ফ্যামিলিও কি ভিসা পেয়ে গেছে? তো উনি বললো যে না 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 না, বাংলাদেশি মিডিয়া সব উল্টাপাল্টা বলতেছে, এটা কিন্তু হয় নাই, আরও খারাপ হয়ে গেল। আমি বললাম কি খারাপ হলো? বলেছি আগে শুধু একদিন যেতে হতো এম্বাসিতে, এখন 2 দিন যেতে হবে। সো আই এম লাইক ওকে। সো আপনি তো আপনার তো জন্মস্থান নেপাল, তো বাংলাদেশ এবং নেপালের মধ্যে এই এখনকার যে সিচুয়েশন সাম্প্রতিক সময় ঘটছে, ভিসা পজ, এবং এই 2 দেশের মধ্যে কি কি পার্থক্য আছে? বেশি কিছুটা নাই, কারণ আমরা তো সাউথ এশিয়ান কান্ট্রিজ, তো আমাদেরকে অলমোস্ট একইভাবে দেখে। আর গন্ডগোল আমাদের দেশের লোকরাই বেশি করেছেন, কারণ আমরা অনেক গভর্নমেন্টের ফ্যাসিলিটিদের কি একটু মানে কি বলবো, মিসইউজ করা হয়ে গেছে। আর যারা যারা আমাদের থেকে অনেক আগে এই দেশে এসেছেন, হয়তো ওনারা অত ভালো করে আমাদেরকে গাইড করতে পারেন নাই, আমাদেরকে হয়তো ভুল রাস্তা দেখাইছে, বা যে কোনো হোক, বা কেউ একটু বেশি কি বলে মাতব্বরি করেছে, রাইট? আই এম সরি, আমার কিন্তু বাংলা অত ভালো না। আপনি খুব ভালো বাংলা বলছেন। থ্যাংক ইউ, আই এম রিয়েলি ট্রাইং মাই বেস্ট। কারণ আমি যেহেতু আমার জন্ম নেপালে, আমি শুধু যতখানি আমি বাংলা পারি, এটা আমার মা বাবার ক্রেডিট যায় আমার মা বাবাকে, কারণ বাসায় আমরা সব সময় বাংলা ভাষায় কথা বলা ম্যান্ডেটরি ছিল। কিন্তু অত ভালো আমি বাংলা লেখাপড়া পারি না, কিন্তু একটু 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 বলি। যাই হোক, সো EB1 এবং EB2 প্রসঙ্গে ছিলাম, এই 2টার মধ্যে কোন ক্যাটাগরিটা এখন সবচেয়ে ভালো আবেদনের ক্ষেত্রে? এটাই কিন্তু ভুল আমাদের বোঝাটা, বিকজ ইউ ক্যান সে যে EB1 ভালো না EB2 ভালো, আপনার জন্য কোনটা ভালো? আচ্ছা, এটা হলো রাইট কোয়েশ্চেনস। আর কেন কোনটা ভালো? বিকজ আপনার এলিজিবিলিটিটা কি, এটাই কিন্তু ভুল হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য। তো এইটা একটু আপনি খুলে বলবেন যে আসলে মানুষের এই যে ক্যাটাগরিটা ভাগ করে তাকে যে একটা সিদ্ধান্ত নিতে হয়, এই সিদ্ধান্তটা নিতে তাকে সহজ উপায় কি তার সিদ্ধান্তটা নেওয়া, যে সে আসলে কোন ক্যাটাগরির জন্য উপযুক্ত? দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন, বাট দিস ইজ আ হার্ড কোয়েশ্চেন টু আনসার। কারণ আই ওয়ান্ট টু সে যে ফর এক্সাম্পল আমি ফ্রেশ ঢাকার থেকে নিউ ইয়র্কে নামলাম, ফাইনালি আই হ্যাভ মাই B1 B2 ভিসা, অনেক কষ্ট করে ফাইনালি আমার কাছে B1 B2 ভিসাটা হলো। আমি আমার ফ্যামিলিকে রেখে আসলাম ঢাকাতে, আমি এই দেশে নামলাম, উফ চকাচক সব কিছু খুব সুন্দর লাগতেছে, যা যা আমরা টিভিতে দেখছি, মুভিতে দেখছি, বন্ধু বান্ধবের ফেসবুকে দেখছি, ওয়াও, ফাইনালি দিস is the reality, right? It's all good. Then the reality hits. থাকবো কোথায়, খাবো কি, যার সাথে ঘন্টা ঘন্টা আপনার সাথে ফেসবুকে কথা হয়েছে, তাকে এখন 5 মিনিটও পাওয়া যাচ্ছে না। তাকে আগে কেন পাওয়া গেছে? কারণ উনি উবারটা ড্রাইভ করতো আর আপনার সাথে ব্যাকগ্রাউন্ডে কথা বলতো, তো আপনি ওনাকে পাইতেন। কিন্তু এখন তো আপনি উনি চালাচ্ছে আর ওনার সাইডে তো বসতে পারবেন না, রাইট? অ্যাজ এ সাইড ড্রাইভার পারবেন না। সো নাও ইউ আর মিসিং দ্যাট ফ্রেন্ড, ইউ ডোন্ট হ্যাভ ইউর ফ্যামিলি সাপোর্ট, ইউ ডোন্ট হ্যাভ দ্য ফুড অ্যাভেলেবল, রান্না করে রেডি করা জিনিসটা। অ্যান্ড দেন অনেক বড় একটা সমস্যা আছে যে আমার কাছে লিমিটেড টাইম আছে, এই লিমিটেড টাইমের মধ্যে আমি এখানে শুধু ঘোরাঘুরি করে ফটো তুলে চলে যাব, বা আমি এখানে থাকবো। আর অনেক লোক অনেক কিছু বলতেছে আপনাকে, এই চলে আসছিস আর যাবা কেন, থাকো, বা হ্যাঁ 5-10 মাস থাকুন, বা 5-10 বছর থাকুন, তারপর ফ্যামিলি আসুক, বা বলে ফেললো যে আপনি অ্যাসাইলাম ক্লেম করে দেন। ও হ্যাঁ হ্যাঁ, এন্ড দেন দ্য বিউটি, দ্য গোল্ডেন ওয়ার্ড বলে ফেললো, এই জিনিসটা করে ফেলেন। এবং এটা এশিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রেই বেশি ঘটে। নট ট্রু, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক বেশি, কারণ আই থিঙ্ক ইফ আই এম নট রং, আমার যা মনে হয় 2013-এ সম্ভবত I was the first person to introduce somebody with the EB1 visa বাংলাদেশের ক্ষেত্রে। হ্যাঁ, I might be wrong, sorry, বাট আমার যা মনে হয় উনি আমাকে এই জিনিসটা বলে, মিস্টার I think I can proudly say his name because he's always happy when I mention his name. উনি হলো মৃদা জসিম, মেকআপ আর্টিস্ট ছিলেন বাংলাদেশের। এক্সকিউজ মি, ওনার নাম হলো মৃদা জসিম,
উনি হলো মেকআপ আর্টিস্ট বাংলাদেশের। 2013-এ ওনার সাথে আমার প্রথম দেখা হয় একটা ফ্যাশন শোতে, অ্যান্ড উনি আমার মেকআপ করতেছে। ওনাকে আমি বললাম যে ওয়াও, লেটস বি ফ্রেন্ডস অন ফেসবুক। তো বলে যে আচ্ছা ঠিক আছে। ওনার আমি ফেসবুক প্রোফাইলে দেখি যে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড হাতে নিয়ে বসে আছে। আমি বললাম যে ওয়াও, ইউ আর অ্যান এক্সট্রাঅর্ডিনারি মেকআপ আর্টিস্ট। বলে যে কি এক্সট্রাঅর্ডিনারি, আমি তো অ্যাসাইলাম ফাইল করতেছি। আমি বললাম হ্যাঁ কেন? বলে যে হ্যাঁ সবাই তো তাই করে। আমি সবাই তাই করে বলে আপনিও সেটাই করবেন? হয়তো তারা জানেন না বা এলিজিবল ছিলেন না, কিন্তু ইউ আর, আই থিঙ্ক ইউ আর এলিজিবল। যাই হোক, অনেকবার ব্যাক অ্যান্ড ফোর্থ কথা হলো, ওনাকে অনেকভাবে কনভিন্স করা হলো, কারণ ওনার আগে কেউ বলে করে নাই, কেউ জানে না এই জিনিসটা কি সম্ভব। আর জসিম কেমন করে করবে? উনি তো আইনস্টাইন না, বিকজ এটাকে আইনস্টাইন হিসাব বলে। তো যাই হোক, অনেক কিছু শর্টকাট উনি পেয়ে গেলেন। তারপরে ওনাকে আইডল হিসাবে মানে এখন যে কোনো লোক বাংলাদেশ থেকে আসে ভাবে যে তারা AB1, বাট দ্যাটস নট ট্রু। নট এভরিবডি ইজ AB1 এলিজিবল, অ্যান্ড নট এভরিবডি শুড ফাইল অ্যাসাইলাম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মাম্পি ঘোষ। নিশ্চয়ই তার দেয়া তথ্যগুলো আপনাদের উপকারে আসবে, এবং আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে। আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আমাদেরকে রাখতে পারেন, এবং আমরা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমাদের পরবর্তী অ্যাটর্নি যিনি থাকেন আমাদের সাথে, অথবা যিনি আইনি পরামর্শ দেন, আমাদের যে অতিথি থাকেন তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে, ভালোবাসার চাদরে, হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।